আপনারা কি বিভাজন সৃষ্টি করতে চাচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আপনাদের কাছে এ প্রসঙ্গে কতগুলো কথা বলছি, মেহরবানি করে বিষয়গুলো একটু খেয়াল করবেন। দেখুন, এখন আমাদের যে বিভাজনের কথা বলছেন, আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না, বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে। তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে, যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন, অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা, বিদ্বেষ, ঘৃণা ছড়াবার শঙ্কা, হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা। আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মারপ্যাচে আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না, কিন্তু আপনি আপনার লেখনীতে, আপনার বক্তব্যে যদি সেটার প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সেই বিষয়টি ক্লারিফাই করতে হবে। আমি ছোট্ট একটু উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী এখানে আছেন, এখন এই সনাতন ধর্মাবলম্বীর বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে, এই আপনি মাথার মধ্যে সিঁদুর দেন কেন, এই সিঁদুর দিলে তো আপনি অনেকের তে আলাদা হয়ে যান, এটা ভালো কাজ নয়। কেউ যদি বলে যে দুর্গার 10টা হাত হবে কেন, 9 হলো না কেন, 11 হলো কেন, অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালী তিনি দেখতে কালো, তিনি কেন কালো থাকবে, তিনি অর্ধেক সাদা হবে, অর্ধেক ফর্সা হবে, এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে, আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন হিন্দু বিদ্বেষী। তো অথবা এরকম কথা সে বলতে পারেন, এটা তার ধর্ম বিশ্বাসের অংশ, শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পরবে, সে ওড়না পরবে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে, একজন প্রাপ্তবয়স্কা নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে। কিন্তু আপনি এই জায়গাতে পায়ুখামকে আমার উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন। একজন পুরুষ তার দাড়ি রাখবে, এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন, এইগুলার বিপক্ষে আপনি অবস্থা আপনার আচরণে প্রকাশ পাচ্ছে। তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন, আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন। তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি, বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে। দেখেন, এখানে একটি বিষয়, আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই। আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে যাব? আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে, আমি আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি কথা বলতে চাই, খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অফ দ্য ম্যাচ হন নাই, কম তারা ম্যান অফ দ্য সিরিজ হন নাই, কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে, বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই, হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে। তো আপনি আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছেন, আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন, আপনি কিন্তু ওই হিরোত্ব আর সবসময় ধরে রাখতে পারবেন। আমাদেরকে অনেকে বলেছেন আপনারা আন্দোলনের সময় কই ছিলেন? আমরা জিজ্ঞাসা করতে চাই, যাদেরকে এখন মাস্টার মাইন্ড বলতেছেন, আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন, এছাড়াও আরও অনেকের নাম বলছি না, তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন? সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না, বিহাইন্ড দ্য লাইনার, এটাও আপনারা হিসাব করে দেখেন। আমি আপনাদেরকে বলতে চাই, একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কাছে আমরা গেছি, তারা আমাদেরকে থেকে আপ্লুত হয়ে গেছেন। তারা বলতেছে আপনাদের কথা শুনেছি, আপনাদের বক্তব্য শুনেছি, 15 বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই। আমরা প্রকারান্তরে এই 4 লক্ষাধিক মসজিদ থেকে 7 কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি। সুতরাং মাস্টার মাইন্ড আপনারা বলছেন, এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে। আপনি মাস্টার মাইন্ড, যারা আহত হয়েছে, শহীদ যারা হয়েছে, তাদের পরিবারের পিতামাতার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন। আপনি শুধুমাত্র শহীদ আবু সাইদ, যিনি বুক পেতে দিলেন, দিয়ে শহীদ হলেন, উনার স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন। আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই, কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে। আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু, আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু, আপনি যদি একটু টেস্ট করে দেখেন, যারা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, তারা ইসলামকে কিভাবে লালন করে, তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল। সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই, কিন্তু এই বিভাজনগুলো চলে আসছে। আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয়ে লেগেছে। আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের
পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে। আমি জিজ্ঞাসা করি, এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে, অসভ্যতাকে লালন করে, লজ্জাহীনতাকে লালন করে? আপনার আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিনরাত ঘুরতে দিবে এইরকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না, এই সংস্কৃতিকে লালন করে? এটা তো লালন করে না। তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে। আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন, দূরবর্তী একটা দেশের কথা বলেছেন, সেই সংস্কৃতি থাকবে না। তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি। তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন? আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়। সর্বশেষ আপনার এই প্রশ্নের আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে আমরা হুজুররা কেন এই কথা বলবো, আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন, মাদ্রাসার শিক্ষা যেটি, ওই মাদ্রাসার শিক্ষার তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কখনো দাবি করেন নাই। তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি, বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয়। আমাদের জাতীয় মাস মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা না। জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা নয়। জাতীয় ফল আলাদা নয়। তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না? কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না? কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না? এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে, আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন, আমরা যারা আছি, আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না। অতএব বলবো, আমরা বিভাজন তৈরি করি নাই, বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই। ধন্যবাদ।